নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং হেলথলাইন অনুষ্ঠান মানেই একটা বিশেষ বার্তামূলক অনুষ্ঠান বলতে পারি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম রোগ নিয়ে আমরা আলোচনা করি। বিশিষ্ট চিকিৎসকরা আসেন আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি রোগের কারণ এবং সেখান থেকে উপশম হওয়ার রাস্তা কি। আজকে যে বিষয়বস্তু তা কিন্তু প্রাসঙ্গিক বিষয়বস্তু, কারণ এই যে ঠান্ডা ধীরে ধীরে পড়ছে, সেক্ষেত্রে যাদের জয়েন্ট পেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এখন ত্রাহি ত্রাহি রব। তার কারণ প্রত্যেকেই এই শীতকালে গাঁটের ব্যথা বেড়ে যাওয়ার একটা অদ্ভুত কষ্টে ভোগেন। প্রচন্ড কষ্ট যারা ভোগেন তারা জানেন, ওষুধ, পেনকিলার ইত্যাদির ওপর তারা রয়েছেন। কিন্তু জানবো আজকে যে এই শীতকালে গাঁটের ব্যথা বা জয়েন্ট পেন ইন উইন্টার কেন হয়। আজকে বিষয়বস্তুই তাই, শীতকালে গাঁটের ব্যথা। আমরা এই নিয়ে থাকবো আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর এম রায়। অনেক অনেক স্বাগত জানাবো তোমাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম আলোচনার সাথে রয়েছেন ডক্টর রায়, এবং ডক্টর রায়ের সঙ্গে আমরাও চলবো আজকে এই বিষয়বস্তু নিয়ে যে শীতকালে গাঁটের ব্যথা কেন হয়। প্রথমেই যাবো ডক্টর রায়ের কাছে, যে এই যে শীতকালে বাতের ব্যথা বা গাঁটের ব্যথা একটা অদ্ভুত আকার নেয়, মানে প্রচন্ড ব্যথা, আগে জানবো কেন হয়, এটা আগে আমাদের জানা খুব দরকার। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন একটা এবং খুবই প্রাসঙ্গিক। শীতকাল মানেই তো আমাদের জীবনটা কিন্তু একটু লাইফস্টাইলটা একটু অন্য ধরনের, অন্য সিজনের চাইতে। শীতকাল বলেই মানে হলো ঘুম, লেপের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে থাকা, নানা রকমের শাকসবজি খাওয়া, প্রচুর ফল ইত্যাদি। কিন্তু এই সময় গাঁটের ব্যথা, জয়েন্টে জয়েন্টে পেন নিয়ে আসে। শীতকালের কারণগুলো হিসেবে যদি আমরা ধরি, বিশ্লেষণ করি, তাহলে কি শীতকাল মানে কি একটা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো আমাদের টেম্পারেচার বাইরে সেটা ড্রপ করে, অনেক কম। দ্বিতীয়ত হলো অ্যাটমসফিয়ারিক চারিদিকে যে প্রেশার, সেই প্রেশারটাও ড্রপ করে। এই দুটো হলো গিয়ে খুব মেন ইম্পর্টেন্ট জিনিস। এবার টেম্পারেচার ড্রপ করলে কি হয়? শীত যদি হয়, শীতে আমাদের এই রক্তের নালীগুলো কি হয়, একটু কনস্ট্রিকশন হয়, অর্থাৎ গাঁটে গাঁটে প্রত্যেকটা জয়েন্টে ব্লাড সাপ্লাইও কমে যায়। ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্যে কতগুলো যেটা হয়, যে জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটাকে আমরা অনেকে একটু জেল বলে থাকেন বা লুব্রিক্যান্ট, যেমন গাড়ির ইঞ্জিন অয়েল থাকে, সেগুলো একটু ঠিক, তার কোয়ালিটি খারাপ হয়ে যায়, জয়েন্টটা ঠিক মোবাইল হয় না, এটা একটা ব্যাপার থাকে। আর মাসেলগুলো, তার জয়েন্টের চারিদিকে যে মাসেলগুলো, ওগুলো একটু শক্ত হয়ে যায়। তার ফলে কি হয়, ওর মধ্যে দিয়ে যে রক্ত চলাচলের নালীগুলো, সেগুলোও আবার চাপ করে রক্ত চলাচল একটু কমিয়ে দেয়। অ্যাজ এ হোল ব্যাপারটা কি দাঁড়ায় না, আমাদের জয়েন্টের মোবিলিটি মানে নাড়াচাড়ার ব্যাপারটা, মুভমেন্টটাও কমে যায়, আর জয়েন্টটা খুব পেনফুল হয়ে ওঠে। এটা একটা হলো মেন কারণ। আর এছাড়াও আরও ব্যাপারটা আছে কি, যে শীতকালে আমাদের এমনি তো অ্যাক্টিভিটিসটা অনেক কমে যায়, কারণ আমরা যে খুব দিনটা ছোট, খুব একটা অ্যাক্টিভ হয় না। শুধু আমাদের কলকাতা বা বড় শহরগুলোর কথা ভাবলে হবে না, আমরা যদি একটু দূরে যাই, সন্ধে হয়ে যাওয়া মানে শীতকালে ছোটবেলা যতটুকু কাজকর্ম করছি, তারপরে কি হলো না, আমরা যে যার ঘরে ঢুকে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম, অ্যাক্টিভিটিস প্র্যাকটিক্যালি খুব কমে যায়। আর একটা জিনিস হয় যেটা হলো গিয়ে রোদের তেজটাও দেখবেন কমে যায়, অর্থাৎ সারাদিনে কতটা সময় আমি আর রোদ পাচ্ছি, এটাও, এইগুলো সব কারণ। সব কিছু মিলিয়ে আমাদের যেটা পরিবেশটা তৈরি হয়, সেটা ঠিক জয়েন্টের জন্য খুব ভালো নয়। আর এটা একটা কারণ, আরো আসবো আমরা কারণ। একদম। আরেকটা কথা বলবো, যে এই যে জয়েন্ট মানে আমাদের যে সন্ধিবাত, মানে জয়েন্টে যে ব্যথাগুলো হচ্ছে, কোন কোন জয়েন্টে বেসিক্যালি বেশি কষ্ট হয়? কারণ আপনার কাছে প্রচুর পেশেন্ট আসে, সেই জায়গায় কমপ্লেন যারা করেন, কোন কোন জয়েন্টে বেশি ব্যথা বেড়ে যায় শীতকালে বলে তারা বলে? সব জয়েন্টই এমনি বাড়ে, কারণ হলো শীত পড়লে, আমি তো বললাম যেটা নর্মাল ফিজিওলজি, আপনার আমার সকলেরই একটা জয়েন্ট গুলো খুব সেন্সিটিভ হয়, খুব সেন্সিটিভ, মানে একটুতেই দেখবেন লাগলেই ব্যথা লাগে, এটা একটা হয়। আর যাদের প্রি এক্সিস্টিং কিছু আর্থ্রাইটিস আছে, মানে ধরুন অনেক গাঁটেই ব্যথা আছে, বিশেষ করে যেটাকে বলি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, নানা ধরনের তো আর্থ্রাইটিস হয়, সেইগুলো যাদের থাকে তাদের আবার বেশি হয়।
এবার দেখা যায় যে এই হাতের কারো কারো যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের এই স্মল জয়েন্টসগুলো এইগুলো বেশি হয় ব্যথা। তাছাড়া হলো হাঁটুর ব্যথা তো আছেই, কোমরে ব্যথা হতে পারে, কারণ আমাদের মেরুদণ্ডেতে অনেক হাড় জয়েন্ট থাকে, সেই জয়েন্টগুলোতেও ব্যথা থাকে এবং ঘাড়ের ব্যথা হয়, এসবগুলো ব্যথা বেশি। এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের করণীয়, প্রথম স্টেজ আমরা করণীয় কি? আমার প্রচন্ড পেন হচ্ছে, এবার সেই পেন অনেকে মানে আনটলারেবল হয়ে যায়, সেই জায়গায় আমরা কি করব? হ্যাঁ, প্রথমেই আমার শীতকালে ব্যথা লাগলো মানেই যে সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে পরামর্শ নেওয়ার জন্য, তা না। আমি যে কারণটা একটু আগে বলছিলাম যে ঠান্ডাটা, আচ্ছা ঠান্ডায় যদি কারণ হয়ে থাকে তাহলে ঠান্ডা যাতে না লাগে তার একটা ব্যবস্থা করব। অর্থাৎ জামা কাপড় কয়েকটা লেয়ারওয়ালা জামা কাপড় পরবো, জামা, সোয়েটার ইত্যাদি, চাদর ঢেকে শোবো, অর্থাৎ ঠান্ডাটা কম লাগাবো। দ্বিতীয়ত হলো গিয়ে যে আমরা গরম জলে স্নান করতে পারি, এবং খুব ব্যথা হলে আমরা সাধারণ ব্যথার ওষুধ যেগুলো কম ক্ষতিকারক, মানে প্যারাসিটামল ট্যাবলেট বাজারে পাওয়া যায় ওভার দ্য কাউন্টার, সেগুলো আমরা খেয়ে দেখতে পারি। তাতে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তার রেমেডি হয়। একদম। এবং এই যে আপনি বাড়িতে কিছু ট্রিটমেন্ট বললেন, নিজেরা প্রাথমিক স্তরে আমরা করতে পারি, সেখানে অবশ্যই, যেমন আমি কলকাতার বেসিসে যদি বলি যে এখন কলকাতায় একটা ঠান্ডা আমেজ এসছে, বাট শীত পড়েনি। ইতিমধ্যে মানুষের কিন্তু জয়েন্ট পেনের যন্ত্রণায় মানুষ কাতর হয়ে গেছে। এবার এই অবস্থানে আমরা না পারছি সোয়েটার পরতে, এবার না পারছি সোয়েটার, মানে রাতের দিকে একটা স্টোল নিয়ে বা একটা হালকা হাফ সোয়েটার নিয়ে চলছে, কিন্তু যাদের ধরুন প্রচুর পরিমাণে হাঁটুর যন্ত্রণা হচ্ছে বা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, সেই মানুষগুলি যখন বেরোচ্ছেন তারা বেশি কিছু পড়তেও পাচ্ছেন না আমাদের এই টেম্পারেচারের মধ্যে। সেই ক্ষেত্রে বাড়িতে যখন তারা থাকছেন তারা তখন কি করবেন? গরম জল তো ডেফিনেটলি স্নানের জন্য, এছাড়া আর কি করণীয় রয়েছে? হ্যাঁ, কতগুলো জিনিস আছে যেগুলো খুব প্রয়োজন প্রত্যেক দিনই। মানে আমাকে রেগুলার কতগুলো ব্যায়ামের মধ্যে, আমি যদি চুপচাপ বসে থাকি আমি কখনোই কিন্তু সুস্থ শরীর আশা করতে পারি না। আমাকে কিছু কিছু ব্যায়াম আছে, অর্থাৎ আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমাকে আরেকটা জিনিস আমাদের একটু বলা প্রয়োজন আছে, যে শীতকালে আমরা জল কম খাই, অর্থাৎ হাইড্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু প্রচুর পরিমাণে আমরা জল খাবো। জল যদি আমরা বেশি না খাই, আলটিমেটলি কি হচ্ছে না, এই যে জয়েন্টের ফ্লুইড সেটাও তো তার পরিমাণটা প্র্যাকটিক্যালি জলই, তার সাথে অন্য কিছু থাকে। কিন্তু এই জলটাই যদি আমি কম খাই তাহলে লুব্রিকেশনটাও কম হবে এবং তাতে একটা অসুবিধা হবে। অর্থাৎ এইটা মনে রাখতে হবে যে কিছু না কিছু ব্যায়াম আমাদের করতেই হবে। আমি অ্যাক্টিভ থাকবো। শীত মানে একদম চাদর মুড়ি দিয়ে ঘরে বসে থাকবো তা নয়, প্রচুর পরিমাণে জল খাবো। আরও কয়েকটা দরকার আছে জিনিসটা, যেটা আমার জয়েন্ট হেলথ বলুন, আমার হাড়ের হেলথ, মাসেলের হেলথ, এগুলোর জন্য ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফেট ইত্যাদি এই সবগুলো কিন্তু, তাছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটাকে বলি, এগুলো কিন্তু খুব প্রয়োজনীয়, এবং এইগুলো যাতে সাফিসিয়েন্ট আমি পাই তারও একটা ব্যবস্থা করতে হবে। আমরা প্রসঙ্গে আসবো সেগুলো, বিশেষ করে একটা অংশে এগুলোকে একটু বলা প্রয়োজন আছে। ডায়েট কি হবে, ব্যায়ামের একটা কথা আপনি বললেন যে এক্সারসাইজ, তার মানে এর তো নির্দিষ্ট কোনো এক্সারসাইজ রয়েছে, জয়েন্ট পেনের রয়েছে। আমরা কি করি সকালবেলা, শীতকালে সকালে ঘুম থেকে উঠলে জনতা, সাধারণ মানুষ যাদের আর্থ্রাইটিস নেই তাদের ক্ষেত্রেও বলছি, নর্মালি আমাদের আঙুল আড়ষ্ট হয়ে যায়। অনেকে যাদের একদম স্টার্টিং টাইম তারা বলে যে তবু আমার আঙুল আটকে যাচ্ছে, কোন আঙুল আটকে যাচ্ছে, সে সোজা হয় না, তাকে টানতে হচ্ছে, নিজেই আঙুল টানছি, নিজেই পায়ের আঙুল টানছি। এই প্রবলেম গুলো কিন্তু তারা ফেস করে। যাদের আর্থ্রাইটিস রয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং, তাদের তো হচ্ছেই। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার জয়েন্ট গুলোকে কি করে ফ্লেক্সিবল রাখবো? এক্স্যাক্টলি সো। আমি প্রথম থেকে একটু বলি, আমি যদি সকালে যখন ঘুম থেকে উঠবো, ঠিক ওঠার অন্তত 2 মিনিট আগেও আমি যদি একটু সচেতন হই, আমি কিছু না কিছু করতেই পারি। আমার পা গুলোকে নিয়ে আমি এরকম নাড়াচাড়া করতে পারি, পাটাকে একবার ভাঁজ করলাম, সোজা করলাম, ঘাড়টাকে ওঠাবার চেষ্টা করলাম। অর্থাৎ বিছানার শোয়া অবস্থাতেই কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা যায়।
আমি মনে হয় বোঝাতে পারলাম যে কিছু না কিছু করা যায়। বিছানা থেকে নামার আগে, হ্যাঁ, ওঠার আমি বিছানা থেকে নামার আগে কিছু না কিছু হাত পা ছুড়ে ইত্যাদি করেও কিছু না কিছু করতে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ অর্থাৎ খেলাধুলার সময় যেগুলো করে না প্লেয়াররা, ওয়ার্ম আপ, সেই ওয়ার্ম আপটাও আমি সারাদিন যখন নামছি তার আগেই বিছানা থেকে করে নিতে পারি। দ্বিতীয়ত যেটা করতে পারি, আমি বসে আছি, আমি হাতটাই যদি দেখাই, দেখুন হাতের আঙুলগুলোর মধ্যে দেখুন 3টে জয়েন্ট আছে। এটা যদি বলি একটা জয়েন্ট, তারপরে 2টো, 3টে, অর্থাৎ প্রথমে এই জয়েন্ট এই পর্যন্ত হাতটাকে আমি ফিক্স করলাম, আঙুলগুলোকে বারবার এর করতে থাকলাম, পুরো মুঠো করলাম, আবার সোজা করলাম, মানে একটা হাত দিয়ে চেপে ধরলাম, লাস্ট কর্ডগুলোকে চেপে ধরলাম, হ্যাঁ, বাকিগুলোকে আমি করতেই থাকলাম এগুলোকে। এটা একটা হাতের এক্সারসাইজ হলো। তারপরে আরেকটু নামিয়ে নিলাম, হাতটা পুরো একটা মুঠি বানালাম, আবার ছাড়লাম, মুঠো বানালাম, ছাড়লাম। আমি যদি আরেকটা রাবার ব্যান্ড এই আমার চারিদিকে আঙুলগুলো নিলাম, এইবার আমি খুলতে থাকলাম, আবার জোর করে বন্ধ করতে থাকলাম। তাহলে কি হয়, এখানে যে ছোট ছোট মাসেলগুলো আছে না, এইগুলোরও এক্সারসাইজ হয়। আরো আছে, আমি সকালবেলায় যদি পারি, আমার টাইম পারমিট করে, একটা ছোট্ট বোলে বা গামলায় অল্প গরম জল নিলাম, যে জলে স্নান করা যায়, তার মধ্যে একটা কাপড়, ছোটখাটো কাপড় দিলাম, সেটা নিয়ে 2টো হাত নিয়ে আমি কিছুক্ষণ কচলাতে থাকলাম, নেকড়াতে থাকলাম। এটা একটা গুড এক্সারসাইজ। আমি তো বলি আরেকটা জিনিস, আমাকে প্রত্যেক দিনই তো জামা কাপড় কিছু না পরিষ্কার করতেই হয়। একটা বালতিতে জল নিলাম, শার্ট নিলাম, গরম জল নিলাম, নিয়ে এবার আমি কাচতে শুরু করলাম ওই জলের মধ্যে। এটা তো ভালো একটা এক্সারসাইজ হবে, হাতটা এতটা ডুবিয়ে, এটা টেম্পারেচারটা আমার ওয়ার্ম আপ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, ইটস এ গুড এক্সারসাইজ। একই জিনিস আমি পাটা যদি একবার ডুবিয়ে দিই একটা গরম জলের মধ্যে, অল্প অল্প গরম জলের মধ্যে, ভালো এক্সারসাইজ হয়ে যায়। এটা একটা করা যেতেই পারে, তাই না? কাজেই আর তাছাড়াও আরেকটা বড় জিনিস হলো, আমরা হাঁটতে হবে। হাঁটাটা বাড়িতে বসে আমি যদি ওষুধ খাই ভালো থাকতে পারি না, এটা সম্ভব নয়। আমাকে কিছু না কিছু করতে হবে, হাঁটাটা দরকার। অন্তত দিনে 15-20 মিনিট তো মিনিমাম, পারলে 1 ঘন্টা আপনি হাঁটুন, যদি টাইম পারমিট করে আপনি হাঁটুন। আমরা আজকাল তো অনেকেই বাড়িতে ওই সমস্ত হাঁটার ব্যবস্থা করে নিয়েছেন, হ্যাঁ, ওই হাঁটার এই মাঠে হাঁটা, এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এতে 2টো বেনিফিট। 1 নম্বর হলো গিয়ে সমস্ত কিছু জয়েন্টগুলোর একটা মুভমেন্ট হয় মাঠে। দ্বিতীয়ত সানলাইটটা আমার, যদি আমি দিনের বেলা হাঁটি, সানলাইটটা আমার পড়ছে, সেটা একটা এক্সট্রা বেনিফিট। আর তাছাড়া তো একটা এনভায়রনমেন্টের সাথে আমার একটা যোগাযোগ হচ্ছে। এই যে আপনি প্রসঙ্গটা তুললেন ডাক্তারবাবু, যে এই যে আমাদের ট্রেডমিলে ছোটা, এখন তো অনেক বাড়িতেই ট্রেডমিল নিয়ে এসছেন মানুষ, যে আমি বাইরে বেরোতে পারি না, আমি আমার ছাদে ট্রেডমিলটাকে সেট করেছি, আমি দৌড়চ্ছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, যাদের ধরুন জয়েন্ট পেনের সমস্যা আছে, আমি এবার জয়েন্ট পেনের সমস্যা আছে বলছি, তাদের ডাক্তারবাবু হাঁটতে বলেছেন, ডক্টর MM রায় হাঁটতে বলেছেন, এবং তিনি ভাবলেন যে আমি তো হাঁটতে পারছি না, আমি ট্রেডমিলেই হাঁটি। এই যে ট্রেডমিলে আমি মেশিনের সাহায্যে হাঁটছি, এই হাঁটা কতটা এফেক্টিভ আমার নরমাল হাঁটার থেকে, বা আদৌ এফেক্টিভ কিনা, বা এটা কোনো নেগেটিভ এফেক্ট দিতে পারে? অফকোর্স, আমি ট্রেডমিলটা এমন ভাবে সেট করা থাকে, তার একটা স্পিড সেট করা থাকে। আমি কিন্তু ইমিডিয়েটলি যে কোনো মানুষের জন্য যখন তখন এটা নয়, আমাকে হার্টের অবস্থা আমাকে জানতে হবে, আমার শারীরিক অবস্থা জানতে হবে, আমি অ্যাবসলিউটলি ফিজিক্যালি ফিট কিনা আমাকে জানতে হবে। এমনকি আমি যদি মাঠেও হাঁটি, আমি হাঁটা মানে একদম হাঁপিয়ে যাচ্ছি, আমার অত্যন্ত অস্বস্তি হচ্ছে, সেই অবস্থা কিন্তু হাঁটবো না। আমি যতটুকুই আমার ক্ষমতার মধ্যে এবং খুব অসুবিধা হচ্ছে না, সেইটুকুই আমি হাঁটবো। বেশি জোরে বা বেশি শরীরকে কষ্ট দিয়ে তেমন কিন্তু হাঁটার কথা না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। কাজেই পরিমিত হাঁটা। ইউজুয়ালি দেখা যায়, আমি যদি একজন সুস্থ মানুষ, তা সে 2500 থেকে অন্তত 5000 স্টেপস, আজকাল তো মোবাইলে স্টেপস আপনি গুনতেই পারেন, 2500 স্টেপস তিনি নিলে খুব একটা ক্ষতি হয় না। এটা অবশ্য বয়সের সাথে ব্যাপার একটা আছে, বয়স যত বাড়বে তত একটু কম হবে ডেফিনেটলি, সেদিকেও একটু সতর্ক থাকতেই হবে।
এবার আমি বলবো যে আমরা নর্মালি ডাক্তারবাবু নিজেরা অনেক ট্রিটমেন্ট করে থাকি। আমরা নিজেরা পেনকিলার খেয়ে নিলাম, আমরা নিজেরা প্রচুর ক্যালসিয়াম খেয়ে নিলাম। আমি এরকম বহু, আপনিও নিশ্চয়ই জানেন, অনেক পেশেন্ট বাড়িতে আমি তো ক্যালসিয়াম খাই ডাক্তারবাবু, প্রচুর ক্যালসিয়াম খাই। আপনাকে কোনো ডাক্তারবাবু দিয়েছেন না? কোনো ডাক্তারবাবু দেননি, আমি নিজে গিয়েও নিয়ে এসেছি, ক্যালসিয়াম খাই। এবার অতিরিক্ত আমার শরীর অনুসারে, আমার ওজন অনুসারে, আমার বয়স অনুসারে আমার নিশ্চয়ই একটা রেশিও থাকবে। সেই রেশিওর বাইরে ডেফিনেটলি আমি খেতে পারি না। কিন্তু অনেকের এই অভ্যেসটা রয়েছে, এই যে এক্সেসিভ ক্যালসিয়াম খাওয়া বা সেটা প্রয়োজনীয়তার বাইরে গিয়ে খাওয়া, সেটা কি আমার এই জয়েন্ট পেইন শীতকালে বিশেষ করে মানুষ শীতকাল পড়লেই ভাবে প্রচুর পরিমাণে আমি ক্যালসিয়াম খেয়ে নিই, সেটা কি ভালো না মন্দ? না, এটাই সম্বন্ধে আমি বলি, আমাদের নর্মাল ফিজিওলজি যেটা শরীরে, সেটা কখনোই সেটা হলো কি আমাদের নর্মাল সকাল থেকে ওটা, ঘুম, খাওয়া দাওয়া ইত্যাদি, এবং নর্মাল খাবারের মধ্যেই সমস্ত ভিটামিন পেয়ে যাব, এমনভাবেই আমরা কিন্তু পৃথিবীতে এসেছি এবং থাকি, বাঁচি আশেপাশে খাবার দাবার খেয়ে। আমাদের কিন্তু ওষুধ খেয়ে আমাদের বাঁচতে হবে বলে আমাদের শরীরটা কিন্তু নয়, দ্যাট ইজ নট নেচার। ওটা কিন্তু অনলি যাদের কম আছে সেটাকে পূরণ করা, এটাই হলো। অর্থাৎ খাওয়া দাওয়ার মধ্যেই যে জিনিস পাওয়া যায় সেগুলোকেই আমার মধ্যেই কিন্তু আমার ভিটামিনের চাহিদা, আমার ক্যালসিয়ামের চাহিদা সব কিছু আছে। এই প্রসঙ্গে আমার মনে হয় একটু ডায়েটের জায়গাটা বলা উচিত, কি খাবো কি খাবো না। আমি সব সময় এই চেয়ারে বসে বহুবার বলেছি, আপনি হোয়াট ইজ ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েটটা কি, সেটা যদি আপনি একটা আমার প্লেটের কথা চিন্তা করি, আমার প্লেটটা, খাবারের প্লেট, যদি ব্রেকফাস্টই হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক, এটাকে আমি 4টে ভাগ করে নিলাম, 4টে কোয়ার্টার, অর্থাৎ 25% হলো গিয়ে খাবার। একটা 25%-এ আপনি রাখুন, মানে 1/4 অংশে রাখুন স্যালাড। স্যালাড বলতে আপনি যা দেবেন আর কি, অর্থাৎ শসা বলুন, টমেটো বলুন, আরো যা আছে লেটুস ইত্যাদি। আর একটা 25% হলো আপনার সবজি। আপনি এর মধ্যে ফল টলও ধরতেই পারেন, সবজি যে কোনো সবজি হতে পারে। আর একটা 25%-এর মধ্যে আপনি রাখুন রাইস বা রুটি, রাইস রুটি, এটা তো একটা খাবার, একটা বড়। আর একটা 25%-এ থাকবে প্রোটিন, মাছ মাংস বা যারা ভেজ খান, রাজমা, পনির ইত্যাদি ইত্যাদি। এই যে জিনিসটা, ছকটা বললাম, স্যালাড, সবজি, রাইস, রুটি অ্যান্ড এই মাছ মাংস ইত্যাদি, এটা হলো কিন্তু আমাদের একটা ব্যালেন্স ডায়েট। এইভাবে যদি আমরা চলি, কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান হ্যাবিট আছে, রাইস বা রুটিটা অত্যন্ত বেশি খাই, আর পাশে একটু তরকারি থাকে, মাছটা থাকে। এই ব্যালেন্স ডায়েটটা কিন্তু প্রায়শই থাকে না কো। যদিও এখন অনেক সচেতনতা অনেক বেড়েছে এবং আমরা অনেক যথেষ্টই সচেতন খাওয়ার সম্বন্ধে, কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে। আর একটা যদি রোল, যে আমার বডির ওজন বেশি, তখন রাইস রুটিটাকে কাটছাট করতে হবে, এই সবজির মধ্যে আলুর ভাগটা বা ইত্যাদি কম দেব বা দেব না। কিন্তু প্রোটিনটা কখনোই কমানো যাবে না। মানে একটা যেটা বলতে চাই যে প্রোটিনকে কমানো যাবে না। প্রোটিন কমালে কিন্তু ভিটামিন ডি, ভিটামিন কে ইত্যাদি এগুলো সব আসবে না। এগুলো যদি না পাই তাহলে কিন্তু আমাদের মাসল, বোনের হেলথ ভালো থাকবে না, মাসলের হেলথ ভালো থাকবে না, অ্যাজ এ হোল, এমনকি ব্রেনের ফাংশনও ভালো হবে না। অর্থাৎ ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমাদের খাবারের মধ্যে পেতেই হবে। এবং পরিশেষে বলি যেটা হলো জল, সাফিসিয়েন্ট আপনি জল খান। শীতকালেতে এমনি ঠান্ডা বলে অনেকেই জল খেতে চান না। আমার একটা আমি বলি, অনেককে বলি, যে পেশেন্টদেরও বলি, আপনার ঠান্ডা জল দেখবেন আপনার খাওয়া খুব একটা ভালো লাগবে না। জলটা যদি একটু টেম্পারেচারটা বেশি হয়, আমার মনে হয় সেটা অনেকটা ভালো লাগবে। মানে উষ্ণ গরম জল খেতে, উষ্ণ গরম জল খাওয়া ভালো, খারাপ কি আছে, সেটা খাওয়া যায় এবং খেলে ভালো সেটা। একদমই তাই। আরেকটি কথা বলবো যে আমাদের এবার এগুলোতে গেল আমার ঘরে আমি কি করতে পারি, এবার আমি কখন চিকিৎসকের কাছে যাব? এবার এতক্ষণ ধরে যে আমরা যেটা বললাম যে ব্যথা হলেই তো এই জিনিসগুলো করব, যে ওভার দ্য কাউন্টার ওষুধপত্র নেব। কিন্তু আমার 5-7 দিন চলে গেল, বেশ ব্যথা ট্যাথা হচ্ছে, আমি ডাক্তারবাবু আমরা যা শুনেছি ইত্যাদি যে ওয়ার্ম আপ করবো ইত্যাদি, তাতেও ভালো হলো না।
কিন্তু যদি আমি দেখি আমার আঙুল ফুলে যাচ্ছে, এটা লাল হয়ে গেছে, অত্যন্ত ব্যথা, এবং তার সাথে যদি একটু জ্বর আসে, তখন আমি কখনোই আর ঘরে বসে থাকবো না, তখন আমি চিকিৎসকের পরামর্শ নেব। এবং শুধু তাই না, এর সাথে সাথে অন্য সিস্টেমের, অর্থাৎ আমার বাওয়েল ক্লিয়ার হচ্ছে কিনা, পায়খানা পেচ্ছাপগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো একটা ইম্পর্টেন্ট তার সাথে। কারণ এই জয়েন্টের ব্যথার সাথে কিন্তু অন্যান্য রোগ, আমি এই প্রসঙ্গক্রমে বলি, আমাদের তো ডেঙ্গু খুব কমন। এই ডেঙ্গুর সাথে কি হয়, আমরা জয়েন্ট পেন হচ্ছে, এদিকে একটু হয়তো কারো ফিভার থাকে, কারো ফিভার থাকেও না। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মানে দিন সাতেক দেখার পরেই যদি দেখি যে আমি জিনিসটা খুব আমার আয়ত্তের মধ্যে নেই, তাহলে কিন্তু আমি চিকিৎসকের পরামর্শ নেব, তাহলে কিন্তু বিপদ হতে পারে। একদমই তাই। এবং এই যে আমাদের বিশেষ করে শীতকালটাকে আমরা সবসময় মানে এমনি আনন্দের পিকনিক করছি, আনন্দ করছি, কিন্তু জয়েন্ট পেনের ক্ষেত্রে ভিলেনই বলা হয়। এই সিজনটাকে বলা হয় যে জয়েন্ট পেনের ভিলেন, তার কারণ উইন্টার মানেই হচ্ছে আমার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, আমি নড়াচড়া করতে পারছি না, কোমরে বিভৎস ব্যথা, যাদের লাম্বার স্পন্ডাইটিসের সমস্যা রয়েছে। শীতকালের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে আমি তো সোজা হতে পারছি না, বা আমাদের কর্মক্ষেত্রে বিশেষ করে ডাক্তারবাবু আপনি নিজেও জানেন যে আমাদের একটা নির্দিষ্ট পশ্চারে বসে কাজ করার অভ্যেস থাকে। যখন এই উইন্টার সিজনটা আসে, তখন এই ধরনের মানুষদের কিন্তু কাজের ক্ষেত্রে খুব বড় অবস্ট্রাকশন তৈরি করে কিন্তু পেন। সেই জায়গায় তাদের কি করণীয়, ধরুন কর্মক্ষেত্রেই রয়েছে? হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রথম কথাই বলি যে শীতকালে এমনি একটা পশ্চারাল ডিফেক্ট হয়। কারণ আমি শীতের মধ্যে যদি চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকি, আমার যে নর্মাল শোয়ার হ্যাবিটটা সেটা চলে গিয়ে একটা কুঁকড়ে, একটা অন্য রকমের অ্যাবনর্মাল একটা পশ্চারে থাকলাম। এই অ্যাবনর্মাল পশ্চার কিন্তু আমাদের জন্য ভালো না, বোঝা গেল? সুতরাং এটা খেয়াল রাখতে হবে। সুতরাং কাজের ক্ষেত্রেও সেখানেতে ওয়ার্ম আপ ইত্যাদি ছাড়াও আরো একটা জিনিস, যেটা নিজের পশ্চার, অর্থাৎ ইরেক্ট পশ্চার থাকবো। আর যেটা বারবার বলি, কিছু না কিছু ব্যায়াম করুন আপনি, কাজের ফাঁকে ফাঁকে আপনি করুন স্ট্রেচিং এক্সারসাইজ ইত্যাদি, এগুলোকে করতে হবে। যেমন আমি বলি, আমি যদি ল্যাপটপে কাজ করি, এখানে কাজ করছি, একভাবে এখানে রইলাম, আমি এভরি হাফ এন আওয়ার একবার হলো, কয়েক সেকেন্ডের জন্য হলো ঘাড়টা দুবার আবার নাড়িয়ে নিলাম। যে আমরা যদি পড়াশোনা করি, তাতেও এই একবার কয়েক সেকেন্ডের জন্য আমি যদি ঘাড়টা নাড়িয়ে নিই, অর্থাৎ এই স্ট্রেচিং এক্সারসাইজ গুলো ভেরি হেল্পফুল। এই কন্টিনিউয়াস স্ট্রেসটা অত্যন্ত, মানে এটা কি আমাদের প্রিভেনশনের মধ্যে ধরতে পারি? অফকোর্স ধরতে পারি, এবং এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, এবং সকলের জন্য এটা এই নিয়ম বিধি পালন করা উচিত। আমি একটা আইটি সেক্টরে, আমেরিকার একটা সেক্টরে দেখেছিলাম, ওদের কি করা হয় যে একটা দোলনা আছে, দেখলাম কেউ কাজ করতে করতে হঠাৎ ল্যাপটপটা নিয়ে সে দোলনায় গিয়ে কাজ করতে শুরু করলো। তার মানে ইট ইজ নাথিং বাট যে তার একটা রিল্যাক্সেশন, অর্থাৎ সে গিয়ে ওখানে কিছু কাজ করে নিয়ে আবার চলে এলো ওই সময়ের মধ্যে, ওখানে সে একটু কাজ করলো, আবার এখানে এসে আবার ফিরে চলে এলো। তার মানে আমাদের একটা মজার বিষয় অবশ্যই আপনি দেখেছেন, এখন ওটা নয় দোলনা, এখানে আমাদের ডিজিটাল ওয়াচ এখন বিশাল বড় একটা ভূমিকা পালন করে। কারণ এখন তো আমরা দেখি যে যারা কাজ করছেন, এবং আইটি সেক্টর শুধু না, আমাদের পেশাতেও, সব পেশাতেও, তারা এই ডিজিটাল ওয়াচ একটা নির্দিষ্ট টাইমে গিয়ে ও অ্যালার্ম দিতে থাকে যে তুমি ওঠো ভাই, তুমি একটু ওয়াক করো। অফকোর্স, তার মানে এটা একটা খুব ভালো জিনিস। আমি বলবো এগুলো কতগুলো জিনিস আছে রিয়েল ভালো জিনিস, যে এগুলোকে করা উচিত। যাই হোক, শীতকালে গাঁটের ব্যথা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আমি এটা বলবো যে আমাদের একটু জামা কাপড় সম্বন্ধে সচেতন হতে হবে, যে ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা শরীরে, এবং গরম জলে স্নান করা, এবং রেগুলার এক্সারসাইজ করা, কিছু না কিছু হাঁটা, আর হলো গিয়ে খাওয়ার ব্যাপারে যেটা বলছিলাম, ব্যালেন্স ডায়েট, গায়ে একটু রোদ লাগান আপনি, এবং স্টে অ্যাক্টিভ। ঘরে চুপচাপ বসে থাকাটা স্বাস্থ্যের খুব জন্য মোটেই ভালো নয়। অর্থাৎ আপনাকে হাঁটতে হবে, স্টে অ্যাক্টিভ, এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে।
অবশ্যই একটা কথা বলবো যে আমরা আজকে যে বিষয়বস্তুটাকে নির্বাচন ডাক্তারবাবুর মাধ্যম দিয়ে করেছি, সেটা শীতকালে গাঁটের ব্যথা, মানে উইন্টারে এই যে জয়েন্ট পেনের সমস্যা, বহু মানুষ আমাদের এখানে ফোন করে বলেন যে জয়েন্ট পেন হচ্ছে। আগে আমাদের জানতে হয়েছে যে কেন হয়েছে, ডাক্তারবাবু বললেন যে বেসিক্যালি কেন হয়, এবং আমরা ওই সময় বাড়ি থেকেই প্রিভেন্টিভ মেজার নিতে পারি। অর্থাৎ কি কি আমরা আমাদের আয়ত্তের মধ্যে কোনগুলো, এর পরবর্তী স্টেজটা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ, সেটা আমার আপনার আয়ত্তের মধ্যে থাকছে না, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এবং তার সঙ্গে সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ডায়েট, ব্যালেন্স ডায়েট, যেটা আমরা করে উঠতে পারি না। আরেকটি বিষয় আমরা খুব করি, সত্যি কথা, জল খাই না, জল খাই না, এবং জলের একটা অনীহা তৈরি হয়, ঠান্ডা লাগছে, আমরা জল খাই না, আমরা ব্যায়াম করি না, আমরা খাবার জাঙ্ক ফুডের দিকে বেশি ঝুঁকে যাই, অন্য কিছু থাকে। একদম, এটা হলো গিয়ে আমাদের একটা দুর্বলতা বলে বলা যায়। অন্য ফ্যাশনেশন আজকাল গ্রামে গঞ্জে সর্বত্র আমি দেখেছি জাঙ্ক ফুডে ভর্তি। আমরা এইটা যদি মনে রাখি যে সকাল থেকে ভালো থাকার জন্য সকাল থেকে উঠেই কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, আমি যে ব্রেকফাস্টটা করব তার মধ্যে খাদ্যগুণ আছে কিনা, সবসময় ওই রকম মেকানিক্যাল হয়ে যায়, আমি এটা খেতে হবে ওটা খেতে হবে বললে মেকানিক্যাল হয়ে যায়। কিন্তু আমি বলি যে 80% খাবার আপনি ওই মেকানিক্যাল, মানে যেমনটা বললাম খাদ্যগুণ আছে এরকম বেছে আপনি খান, 20% না হয় আপনি চটপটা খাবার খান আপনার মতো। এটা একটা ব্যাপার। প্রচুর পরিমাণে জল খান, অ্যান্ড আপনি হলো যে ব্যায়াম করুন এবং অ্যাক্টিভ থাকুন, আপনি চুপচাপ বসে থাকবেন না, এটা একটা। একদম, এটা আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আর মিনিট খানেক মতো বাকি রয়েছে ডাক্তারবাবু। সেক্ষেত্রে আমরা ওভারঅল আর একবার একটু নাটশালে জানবো, কারণ যেহেতু একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই শীতকালের এই জয়েন্ট পেন থেকে আমরা মুক্তি চাই। হ্যাঁ, মুক্তি প্রথম কথাই বললো যে আপনি ঠান্ডা লাগাবেন না, আপনি গরম জামা কাপড় পরুন, আপনি যে এক্সারসাইজগুলো হাতের বললাম এগুলোকে করুন, পায়ের এক্সারসাইজ বললাম, স্ট্রেচিং এক্সারসাইজ আপনি করুন, গায়ে রোদ লাগান যাতে ভিটামিন ডি তৈরি হয় সানলাইটে, এবং ভিটামিন ডি আছে এমন খাবার, এটা বোধহয় আমাদের একটু বলে টলিনি। ভিটামিন ডি কখনো, একটা জিনিস জানবেন, ভিটামিন ডি কখনো নিরামিষ খাবারে থাকে না, আমাদের ডিমে থাকে, দুধটাকে নিরামিষ বলাটা ঠিক না, তো দুধে থাকে এবং অন্য অন্য ফ্যাটি ফিশে থাকে, সেই মাছ মাংস ইত্যাদি থাকে, সেগুলোকে কিন্তু খেতে হবে। ভিটামিন ডি অত্যন্ত আমাদের জরুরি যে আমাদের ভালো থাকার জন্য। আর তাছাড়া ব্যায়ামের কথা যেটা বললাম, রেগুলার ব্যায়াম করবো, একদমই তাই। সুতরাং সুস্থ থাকতে গেলে নিজের মনকে আগে ভাবতে হবে যে আমি কতটা সুস্থ থাকতে চাই, এবং চিকিৎসক তো রয়েছেই, তার পরামর্শ নিতে হবে, চিকিৎসা করতে হবে। আপাতত আজকে হাতে সময় নিয়ে আগামী দিনে অবশ্যই আরো কিছু আলোচনা নিয়ে ফিরবো হেলথ লাইনে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।